হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 193 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, পাশের স্ক্রিনে তোমরা 193 পাতায় কী অঙ্ক আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর যদি না বুঝতে পারো তাহলে তোমরা পাশে কিন্তু বইটা খুলে রেখো। আর 193 পাতার আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিও। তো দেখো, 193 পাতায় আমরা বেসিক্যালি কী পড়ব? আমরা ঘনবস্তু নিয়ে আলোচনা করব। এই 193 পাতার অঙ্কগুলোতে যাওয়ার আগে এইখানে কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। দেখো, ঘনবস্তু ঘনবস্তু জিনিসটা কি? ঘনবস্তু মানে হচ্ছে যে বস্তুটা খানিকটা আয়তন দখল করে থাকে তাদেরকে বলা হয় ঘনবস্তু। এবার এই আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই সঙ্গে থাকবে তাদেরকে বলা হয় আয়তন। অর্থাৎ যদি আমরা ঘনবস্তুর সংজ্ঞা দিই, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকবে অথবা যে বস্তু কিছুটা আয়তন দখল করে থাকবে, তাদের ঘনবস্তু বলে। তাকে কি বলা হয়? ঘনবস্তু বলা হয়। দেখো, এই হলো ঘনবস্তু। তাহলে ঘনবস্তুর একটা উদাহরণ দিই। যেমন ঘনবস্তু, এই যে এই চকটা একটা কিন্তু ঘনবস্তু। কেন? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু আছে। দৈর্ঘ্য, প্রস্থ ওই সেন্সে বোঝা না গেলেও কিন্তু এর উচ্চতা আছে এবং এর কিছুটা আয়তন আছে। যেমন ইট। তারপরে তোমার ঘরের চারিদিকে তুমি যা দেখছো ওগুলো কিন্তু প্রায় সবই ঘনবস্তু। হ্যাঁ, বিছানার চাদর, টেবিলের চাদর এগুলো কিন্তু ঘনবস্তু নয়, কিন্তু টেবিলটা, তোমার খাটটা, এগুলো কিন্তু সবই একটা ঘনবস্তু। তাহলে ঘনবস্তুর এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রকারভেদে। ঘনবস্তু কয় প্রকার? দেখো, ঘনবস্তু অনেক প্রকার। কি কি আছে তার মধ্যে? প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ঘনক নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ঘনকের ছবি যদি আমরা দেখি তাহলে দেখবে যে আমাদের লুডোর ছক্কা হয় বা আমাদের যে রুবিক্স কিউব হয় সেটাকে আমাদেরকে বলা হয় ঘনক। দেখো, এটাকে বলা হয় আমাদের ঘনক। এই যে স্ট্রাকচারটা দাঁড়ালো এটাকে বলা হবে আমাদের ঘনক। এই ডটেড লাইন হচ্ছে, এগুলো পিছন দিকে আছে, এগুলোকে আমরা কিন্তু সামনে থেকে দেখতে পাবো না, এগুলোকে আমরা ইমাজিনেশন করে নেবো। তাহলে এই বস্তুটাকে বলা হয় আমাদের ঘনক। কি হয়? দেখো, এর একটা দৈর্ঘ্য আছে, এটাকে বলা হয় দৈর্ঘ্য। এই দিকের যেটা আছে এটাকে বলা হয় প্রস্থ, অথবা তুমি দৈর্ঘ্য প্রস্থ উল্টো দিক থেকেও বলতে পারো। আর ওপর দিকে যেটা আছে সেটাকে বলা হয় উচ্চতা। কি বলা হয়? উচ্চতা। এটা কি? এটা একটা বেসিক্যালি 3D ছবি। কি ছবি? 3D ছবি। এটাকেই বলা হয় 3D পিকচার। তাহলে এই ঘনক নিয়ে আমরা আলোচনা করব। ঘনক কি না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। ঘনকের যদি আমরা ধর্মতে আসি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হয়? বাহুর দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, এরপরে চলে আসি ঘনকের কটা তল থাকে। দেখো, ঘনকের কটা তল থাকে? সামনের এই দিকের এইটা হচ্ছে একটা তল। আচ্ছা, পিছন দিকের ওটা একটা তল, দুটো সাইডে দুটো, ওপর নিচে দুটো, অর্থাৎ 6টা তল। ঘনকের কটা তল থাকে? ঘনকের 6টি তল থাকে। 6টি তলই কীরকম? দেখো, একটা তলকে দেখলে তুমি একটা বর্গক্ষেত্র দেখতে পাবে। তাহলে কি হবে 3 নম্বর? না, প্রত্যেকটি তল সমতল, অবশ্যই সমান্তল, সমতল এবং কি না বর্গাকার। কীরকম হয়? না বর্গাকার হয় তলগুলো। দেখো, 4 নম্বর পয়েন্ট যদি বলি, দেখো ঘনকের শীর্ষবিন্দু কতগুলো? শীর্ষবিন্দু মানে ধারের বিন্দুগুলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। কটা? 8টা। ঘনকের শীর্ষবিন্দু কটা থাকে? 8টা থাকে। আচ্ছা, ধার কটা থাকে? বা ধার বা প্রান্তও বলা হয়। ধার বা প্রান্ত কতগুলো? না, এই দেখো এইগুলো 1, 2, 3, 4,
5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। কতটা না 12টি। ধার বা প্রান্ত কটা 12টা। তাহলে কি শীর্ষবিন্দু কটা 8টা, ধার বা প্রান্ত কটা 12টা, আর তল কটা 6টা। তাহলে এই হচ্ছে আমাদের ঘনক সম্পর্কে কিন্তু আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা দ্বিতীয় রকমের ঘনবস্তুতে যাব, যেটা হচ্ছে আয়ত ঘন। কি এটা? আয়ত ঘন। দেখো আয়ত ঘন কীরকম, যদি ছবিটা আঁকি, এটা হচ্ছে ইট। আমরা ইট চিনি, ইটকে আমরা যদি ছবিতে আঁকি কীভাবে আঁকবো? এইভাবে। দেখো এটা হচ্ছে আয়ত ঘন। এইটা হচ্ছে একটা আয়তঘন ছবি। তো এই আয়তঘন মধ্যে আর ঘনকের মধ্যে পার্থক্য কি? এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু অসমান। এর কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু অসমান। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ, আর এটাকে বলা হয় আমাদের উচ্চতা। কি বলা হয়? উচ্চতা। এর কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের আলাদা আলাদা হয়। তাহলে আয়তঘন সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আয়তঘনর কটা তল? আয়তঘনর 6টা তল। আয়তঘনকে কটা তল? 6টি তল। 6টি তল। তলগুলো কীরকম? তলগুলো হচ্ছে আয়তক্ষেত্রকার তল। আয়তক্ষেত্রকার তল। প্রত্যেকটা তল কি? আয়তক্ষেত্রকার তল, সমতল। আয়তক্ষেত্রকার তল বা সমতল। এই তলগুলো কীরকম? না সমতল। এরও শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু আমাদের দেখো 1 2 3 4 5 6 7 8টা। কটা? 8টি। আচ্ছা ধার বা প্রান্তিক কি? ধার কটা? ধার এটারও হচ্ছে 12টি। তাহলে আশা করি তোমরা আয়তঘন সম্পর্কে ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে কি আসছে? এরপরে আমাদের আসবে দেখো চোঙ। চোঙ কীরকম দেখতে হয়? চোঙ হচ্ছে আমাদের বাড়িতে যে সিলিন্ডারটা আছে সেইটাকে, বা আমাদের যে জলের বোতল বা আমাদের টিনের কোটো, যে কোনো কোটো এরকম যদি থাকে, এটাকে বলা হয় আমাদের চোঙ। আমাদের জলের সিলিন্ডার, এই জলের ট্যাঙ্কি যেটা হয়, জলের ট্যাঙ্কি এরকম, অর্থাৎ নিচটা গোল আর চারিদিকটা কি হয়? এরকম গোল মতো হয়। এটাকে বলা হয় আমাদের কি? চোঙ বা লম্ববৃত্তাকার চোঙ। দেখো লম্ববৃত্তাকার চোঙের কিন্তু শীর্ষবিন্দু বা কিছু হয় না। দেখো দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে কিছু বুঝতে পারা যায় না। এটাকে বলা হয় উচ্চতা, আর নিচেটাকে বলা হয় আমাদের এটাকে না নিচের ভূমির আমাদের ব্যাস, ভূমির ব্যাস। দেখো নিচেটা কি হয়? গোল। তাহলে চোঙের ক্ষেত্রে আমরা কি লিখব? দেখো চোঙের ক্ষেত্রে লিখব দুটি সমতল ও একটি বক্রতল দিয়ে তৈরি হয়। একটি বক্রতল দিয়ে তৈরি হয়। কি? চোঙ তৈরি হয়। দুটো সমতল আর একটি বক্রতল। এই সমতলগুলো কীরকম হয়? না সমতল দুটো সমতল থাকে। দেখো উপরেরটা একটা সমতল আর নিচেরটা একটা সমতল। সমতল দুটো কীরকম? সমতল দুটো যদি তুমি ওপর থেকে দেখো, ওপর থেকে দেখলে এরকম বৃত্ত দেখতে পাবে। কি হবে? না বৃত্তাকার হয়। কী আকার? বৃত্তাকার। সমতল দুটি হয় বৃত্তাকার। তাহলে তোমরা চোঙটা বুঝতে পেরেছো। এবার ফাঁপা চোঙ এখানেই আসে। ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ হচ্ছে, মনে করো যদি চোঙের ভেতরটা কি হয়? ফাঁপা হয়। চোঙের ভেতরটা ফাঁপা হয় মানে তোমরা মনে করো পাইপ, তোমরা পাইপ দেখেছো, পাইপের কাটার টুকরো দেখেছো। তাহলে পাইপের কাটার টুকরো হচ্ছে আমাদের ফাঁপা চোঙ। আমাদের বেসিক্যালি ফাঁপা চোঙই সব জায়গায় ব্যবহার করা হয়। মানে এর ভেতরটা ফাঁকা, অর্থাৎ ওপরের এই তলটা আর নিচের এই তলটা কি থাকে? ফাঁকা থাকে, খোলা থাকে। খোলা যে পাইপ দেখেছি আমরা, এই পাইপ, এটাকে বলা হয় আমাদের ফাঁপা চোঙ। তাহলে কি হয়? না একটি মাত্র বক্রতল দিয়ে তৈরি হয়। কি না একটি মাত্র বক্রতল দিয়ে তৈরি হয়। তোমরা রিলেট করো, এই টাইপের জিনিস তোমরা কোথায় দেখেছো রিলেট করো। দেখো এটা হচ্ছে ইট, আমরা বলে দিলাম ইট, তোমার পড়ার বইটাও হবে আয়তঘন। এটা হচ্ছে তোমাদের কি হবে? জলের ট্যাঙ্কি হবে, টিনের কোটো হবে, এগুলো হচ্ছে আমাদের চোঙ। আচ্ছা, আর ফাঁপা চোঙ হচ্ছে জলের পাইপ, জল বওয়ার যে পাইপ, সেগুলো তুমি যদি কেটে নাও এরকম টুকরো অনুযায়ী, দেখবে যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ ওটাকে বলা হবে ফাঁপা
চোঙ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু লিখে নাও। দেখো এবার আমরা শঙ্কু কি জিনিস জানবো। দেখো শঙ্কু স্ট্রাকচার কীরকম হয় না, নিচটা একটা গোলাকার এরকম বৃত্তাকার তল হয় এবং এটা রাউন্ড হয়ে এইরকম ওঠে। এর রিলেটেড ছবি যদি তোমাদেরকে বলি ঘনবস্তু বাস্তবে, যেটা হচ্ছে বরের টোপর এরকম হয়, বার্থডের যে ক্যাপগুলো হয় বার্থডে বয়কে বা বার্থডে গার্লকে পরানো হয়, এই টাইপের জিনিস। এবার আশা করি তোমরা রিলেট করেছো। আইসক্রিম, কর্নেটো আইসক্রিমের যে নিচটা হয় সেটা এরকম সোজা করে ধরলে। আচ্ছা, আর কি দেখবে অনেক জায়গায় মড়াই বা টোল যেখানে আছে তার উপরটা এরকম হয়। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে স্ট্রাকচারটাকে বলা হয় শঙ্কু। এছাড়া কি আমাদের যে ফানেল, আমাদের যে তরল কেরোসিন ঢালা হয়, দেখবে রেশনে যে কেরোসিন দেয় যে শঙ্কু আকৃতি, নিচটা তুমি যদি কেটে দাও অনেকটা এরকমই লাগবে। মাইকও কিন্তু অনেকটা শঙ্কু আকৃতির। তাহলে শঙ্কুর কি হয়, দেখো শঙ্কুর একটা সমতল আর বাকিটা বক্রতল দিয়ে তৈরি হয়। তাহলে শঙ্কু কি লিখব না, একটি সমতল ও একটি বক্রতল দিয়ে তৈরি হয়। দেখো আর সমতলটা কি হয়, সমতলটা বৃত্তাকার হয়। সমতলটি কি হয় না বৃত্তাকার। দেখো চোঙের সঙ্গে শঙ্কুর কি পার্থক্য, চোঙে দুখানা সমতল থাকে, এখানে একখানা সমতল আছে। আর শঙ্কুর কিন্তু একটা শীর্ষবিন্দু থাকে, দেখো মাথায়, কিন্তু চোঙের শীর্ষবিন্দু থাকে না। তাহলে কি লিখব না, শঙ্কুর একটি শীর্ষবিন্দু থাকে। আশা করি তোমরা শঙ্কু বুঝতে পেরেছো এবং কোনগুলো তোমরা রিলেট করতে পেরেছো। এরপরে আমরা চলে আসি পিরামিডে। দেখো পিরামিড দু রকমের হয়। একটা হচ্ছে যেটা আমরা মিশরের পিরামিড ছবিতে দেখেছি, একটা পিরামিড এরকম টাইপের হয়, ত্রিভুজ আকৃতির ভূমি দিয়ে গঠিত হয় সেই পিরামিডটা, যেটা আমাদের ক্লাসিক্যাল পিরামিড বলা হয়। দেখো এইরকম টাইপের একটা স্ট্রাকচার থাকে, এই ডটেড লাইনগুলো মানে পিছনে আছে, অর্থাৎ এইরকম পিরামিড আমরা ছবিতে দেখেছি। এই হচ্ছে একটা পিরামিড। আর একটা হয় কি বর্গক্ষেত্রকার পিরামিড, অর্থাৎ নিচেটা হয়, ভূমিটা হয় বর্গক্ষেত্রর মতো। এরকম টাইপের। তাহলে এই আর একটা হয় এই টাইপের পিরামিড, অর্থাৎ এটা কি বর্গক্ষেত্রকার ভূমি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রকার ভূমি। তাহলে পিরামিডের ক্ষেত্রে কি হয়, যা ত্রিভুজাকার ভূমি যদি হয় তাহলে এর তল সংখ্যা কি হয়, সবকটা সমতল হয়। দেখো নিচে একটা তল, সামনে একটা তল আর দুদিকে দুটো তল, অর্থাৎ চারটে তল। তাহলে তল কত হয়, তল হয় চারটি, আর তলগুলো কি হয় না সমতল হয়। সব তলগুলো কি হয় সমতল। আর কীরকম হয় না ত্রিভুজাকার হয় তলগুলো। কীরকম না ত্রিভুজাকার। আর শীর্ষবিন্দু কতগুলো থাকে, দেখো শীর্ষবিন্দু দেখো একটা, দুটো, তিনটে, চারটে। এটাও কটা, এটাও হচ্ছে চারটি। আচ্ছা ধার যদি বলা হয়, ধার বা প্রান্তিকী কটা হয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে কত হলো হবে, ছটি। আর যদি চতুর্ভুজাকার হয়, চতুর্ভুজাকার বা আয়তক্ষেত্রকারও হতে পারে, চতুর্ভুজাকার ভূমি বা আয়তক্ষেত্রকার ভূমি। দেখো কতগুলো হয়, দেখো এখানে কি হবে, তল কতগুলো হবে, তল দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কটা তল না পাঁচটি তল। আচ্ছা আর তলগুলো কীরকম হয়, বর্গাকার হবে, একটা বর্গাকার, চারটি কি হবে, চারটি ত্রিভুজাকার, এই দেখো সামনে ত্রিভুজাকার আর একটি বর্গক্ষেত্রকার
বর্গক্ষেত্রকার বা আয়তক্ষেত্রকার। আয়তক্ষেত্রকার। আচ্ছা, এই হলো তল। আর তলগুলো কি হয়? সব সমতল হয়। তলগুলো কি হয়? সব সমতল হয়, কোনো বক্রতল থাকে না। এখানে শীর্ষবিন্দু কতগুলো? দেখো শীর্ষবিন্দু এর কটা থাকে না? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কটা না? পাঁচটি। আচ্ছা, ধার কটা থাকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। কটা? আটটি। আচ্ছা, এই গেল আমাদের শঙ্কু এবং পিরামিডের হিসাব। তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা দেখব প্রিজম। কি দেখব? প্রিজম। প্রিজম কি জিনিস? দেখো প্রিজম, মনে করো ওই যে পিরামিড, ত্রিভুজাকার ভূমির পিরামিড, ওইটার দুদিকটাই ত্রিভুজাকার, শুধু নিচেটা নয়, তার সঙ্গে কি না উপর দিকটাও আমার ত্রিভুজাকার। তাহলে যে স্ট্রাকচারটা পাওয়া যাবে সেটাকে আমাদের বলা হবে কি না প্রিজম। এই হলো প্রিজমের স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার শুধু ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট নয়, এটা কিন্তু চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম হয়। দেখো এইরকম। এরকমও কিন্তু আমাদের প্রিজম হয়। এইবার এই প্রিজমের সঙ্গে আমাদের কিন্তু আয়তঘনকের অনেকটা মিল আছে। শুধু কি হয়, প্রিজমের এইখানটা কি হয়, আমাদের এই যে ভূমিটা হয়, এটা হয় আমাদের চতুর্ভুজ বর্গক্ষেত্রকার হয় অথবা আয়তক্ষেত্রকারও হতে পারে। এইটা যদি আয়তক্ষেত্রকার হয় তাহলে কিন্তু এটাকে আমরা আয়তঘন বলতে পারি। আর কি হয়, আর প্রিজম অনেকটা লম্বা হয়। প্রিজম অনেকটা কি হয়? লম্বা হয়। তাহলে এই হলো আমাদের প্রিজম। তাহলে প্রিজমের ক্ষেত্রে কি হয়, যদি ত্রিভুজাকার ভূমি হয়, ত্রিভুজাকার ভূমি, দেখো ত্রিভুজাকার ভূমির ক্ষেত্রে কি হয়, তলের সংখ্যা কটা হয়? তল কতগুলো হয়? দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তল হয়। কতগুলো? পাঁচটা তল হয়। এবার তলগুলো কীরকম হয়? তলগুলো সবাই সমতল হয়। তলগুলো কীরকম হয় না? তলগুলো সবকটা সমতল হয়, কিন্তু কীরকম আকারের হয় না? দুটো ত্রিভুজাকার তল হয়। দেখো এই একটা ত্রিভুজাকার তল আর পিছন দিকে একটা ত্রিভুজাকার তল। আর দেখো তিনটে আয়তক্ষেত্রকার তল, একটা ওইদিকে একটা আছে, দুটো, আর নিচে একটা আছে, তিনটে। আর তিনটি আয়তক্ষেত্রকার তল থাকে। আচ্ছা, প্রান্তবিন্দু কতগুলো হয়? প্রান্তবিন্দু হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা হয়। কটা? 6টা। আচ্ছা, ধার কতগুলো হয়? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। কটা হয়? 9টা। তাহলে এই গেল আমাদের ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের বৈশিষ্ট্য। তো যদি চতুর্ভুজাকার হয়, চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট ভূমি যদি হয় তাহলে কীরকম হবে? দেখো এখানে তল কতগুলো হবে? দেখো তল কতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা তল। কটা তল না? 6টা। আচ্ছা, কীরকম তলগুলো? সবকটাই কিন্তু সমতল হবে, সবকটাই কিন্তু সমান তল হবে। আচ্ছা, এগুলো কি হয়? 6টাই আয়তক্ষেত্রকার, 6টাই আয়তক্ষেত্রকার, অথবা দুটো বর্গক্ষেত্র আর 4টে আয়তক্ষেত্রকার তল হয়। আচ্ছা, এরপরে কি প্রান্তবিন্দু কতগুলো হবে? প্রান্তবিন্দু কতগুলো? দেখো প্রান্তবিন্দু এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8টি। আচ্ছা, আর ধার কতগুলো হবে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা, 12টি। তাহলে এই হলো আমাদের প্রিজম সম্পর্কিত আলোচনা। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি তোমাদের,
এই যে ত্রিভুজ আকার ভূমি বিশিষ্ট পিরামিডটা ছিল, এই ত্রিভুজ আকার ভূমি বিশিষ্ট পিরামিডকে দেখো কতগুলো তল আছে, 1 2 3 সামনে একটা 4টে। যেহেতু 4টে তল থাকে তাই এটাকে চতুস্তলকও বলা হয়। কি বলা হয়? চতুস্তলক। চতুস্তলকও কিন্তু আমাদের এই ত্রিভুজ আকার ভূমি বিশিষ্ট পিরামিডকে চতুস্তলক বলা হয়। তাহলে আশা করি তোমরা প্রিজম এবং চতুস্তলক কি তোমরা বুঝতে পারলে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো প্রিজমের কিন্তু ওই দুটোই ক্লাসিফিকেশন নয়, প্রিজম অনেক রকম হতে পারে। যেমন ষড়ভুজ দিয়েও কিন্তু প্রিজম হয়। মনে করো এইরকম স্ট্রাকচার ষড়ভুজ মানে যার 6টা বাহু, এটা দিয়েও কিন্তু আমাদের প্রিজম হবে। আর এগুলো ভেতরে থাকবে, এইরকমভাবে কিন্তু সেই প্রিজমটা আসবে। এরকমভাবে কিন্তু প্রিজমটা আসবে, অর্থাৎ ষড়ভুজ আকৃতির কিন্তু প্রিজম হতে পারে। আবার পঞ্চভুজ দিয়েও কিন্তু প্রিজম হতে পারে। তাই প্রিজম কিন্তু যে কোনো ভূমি দিয়েই কিন্তু হতে পারে, কিন্তু কখনোই কি হবে না, বৃত্তাকার ভূমিযুক্ত প্রিজম হবে না। বৃত্তাকার ভূমিযুক্ত প্রিজম যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা চোং বলে দেবো। কি বলে দেবো? সেটাকে আমরা চোং বলবো। তাই বৃত্তাকার ভূমিযুক্ত প্রিজম কিন্তু আমাদের হবে না। বাকি যে কোনো আমাদের বহুভুজ দিয়ে কিন্তু প্রিজম বানানো যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 193 পাতার অঙ্কতে ঢুকে যাব। দেখো 193 পাতায় বলছে সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখি। বলছে ঘনক এক বিশেষ ধরনের কি হবে? বেলন তো নয়। বেলন কাকে বলা হয়? বেলন হচ্ছে আমাদের চোঙকে বলা হয়। শঙ্কুও নয়, গোলকও নয়। তাহলে কি হবে? একের দাগেরটা হবে আয়তঘন। আয়তঘন। দেখো 2এরটা টোপরের আকৃতি কি বলা হয়? পিরামিড, শঙ্কু, প্রিজম, গোলক। কার মতো? টোপর হয় শঙ্কুর মতো। কি হয় না? শঙ্কুর মতো। দেখো 3এরটা বলছে ঘনবস্তুর মাত্রা ঘনবস্তুর 3 হয়। এটা সবসময় মনে রাখবে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় তাই বলা হয় 3। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে আছে তাই 3 হয়। দেখো 4এরটা কি বলা হচ্ছে? একটি আয়তঘন হলো কি? জলের পাইপ, পেন্সিল, বাক্স, মার্বেল। কি হবে? এটা বাক্স। আমাদের যে বাক্স সেটা আয়তঘন টাইপের। 5এরটা একটি থামের আকৃতি কিসের মতো? চোঙের মতো। চোঙ, থাম। আচ্ছা 6এরটা কি? লুডোর ছক্কার আকৃতি কীরকম? না ঘনক। আয়তঘনক কিন্তু নয়, চারিদিকটা সমান হয়। আচ্ছা আয়তঘন একটি বিশেষ ধরনের কি? প্রিজম, পিরামিড, চোঙ, শঙ্কু। দেখো পিরামিড তো হবে না, কি হবে? প্রিজম। আয়তঘন একটা কি ধরনের? প্রিজম। একটু আগেই আমরা বললাম। আচ্ছা 8 শঙ্কুর তলদেশ কি হয়? না বৃত্তাকার ক্ষেত্র। কি না? বৃত্তাকার ক্ষেত্র। দেখো 9এরটা কি বলছে? চোঙের বক্রতল কটা? চোঙের বক্রতল একটি। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। এটা হচ্ছে 193 পাতার সলিউশন। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 194 পাতার অঙ্কগুলো দেখব। দেখো কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলোতে কি বলছে? প্রথমে একটা গ্লাসের ছবি দেওয়া আছে। কি বলছে? গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি। হ্যাঁ চোঙের মতনই, শুধু নিচটা একটু সরু বলে চোঙ হলো না। দেখো বাটিটা কি? দেখো বাটিটা হচ্ছে গোলক আকৃতির। বাটি কি? বাটি হচ্ছে গোলক আকৃতির। গোলক, এই গোলক তোমাদেরকে তখন বলা হয়নি। দেখো গোলক কি? গোলক হচ্ছে, তোমরা যে কোনো বল কল্পনা করো। বল, ফুটবল হোক, ক্রিকেট বল হোক, আমাদের ছোট পিং পং বল হোক, যে কোনো মার্বেল হোক, লেবু হোক, যে কোনো, এটাকে বলা হয় আমাদের গোলক। গোলকের ছবিটা ঠিকঠাক আসেনি, তো এই গোল যে অংশটা সেটাকে বলা হয় গোলক। দেখো এটাকে বলা হয় আমাদের গোলক, অর্থাৎ গোল। এর কি হয়? এর বক্রতল, একটি বক্রতল দিয়ে তৈরি। একটি কি হয়? একটি বক্রতল দিয়ে তৈরি হয় আমাদের গোলক। আর গোলকের পরেই আসে আমাদের অর্ধগোলক। অর্ধগোলক কি হয়?
দেখো এই গোলকটাকে যদি আমি মাঝখান দিয়ে কেটে দিই, গোলককে যদি আমি মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে তুমি কীরকম স্ট্রাকচার পাবে? অনেকটা এইরকম স্ট্রাকচার পাবে। দেখো মানে তুমি যদি একটা বাতাবি লেবুকে মাঝখান দিয়ে কেটে দাও, তাহলে কী হবে? এরকম স্ট্রাকচার পাবে। এটাকে বলা হয় অর্ধগোলক। দেখো অর্ধগোলকে দুটো তল থাকে, ওপরের তলটা কি থাকে? বাতাবি লেবু যদি তুমি কেটে দাও মাঝখান দিয়ে, উপরের তলটা কী হবে? সমতল, আর নিচেরটা হবে বক্রতল। তাহলে কী হবে? একটি সমতল ও একটি বক্রতল দিয়ে তৈরি, বক্রতল দিয়ে কি হয়? তৈরি হয় আমাদের অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের উদাহরণ কি হবে? অর্ধগোলকের উদাহরণ হবে কড়াই, এরকম গোল টাইপের বাটি, এইগুলো হচ্ছে অর্ধগোলক। নারকেলের আর্ধেক মালাই, এগুলো হচ্ছে অর্ধগোলকের উদাহরণ। তাহলে আমাদের বাটি কি হবে? গোলক নয়, বাটি কি হবে না? অর্ধগোলক আকৃতির। কি আকৃতির? অর্ধগোলক আকৃতির। দেখো বাটির শেপটা কীরকম লাগছে? অর্ধগোলক আকৃতির। আচ্ছা, অর্ধগোলকের এই যে সমতলটা হয়, সমতলটা কি টাইপের হয় না? সমতল হয় বৃত্তাকার। কীরকম হয় না? বৃত্তাকার তল হয় এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে একটা ছবি দেওয়া আছে, বলছে ধানের মড়াই। এটা একটা ধানের মড়াই মনে করো। এর উপরের অংশটা কীরকম? এর উপরের অংশটা দেখো শঙ্কুর মতো। কার মতো? শঙ্কুর মতো। আর নিচের অংশটা কি? নিচের অংশটা আমাদের চোঙের মতো, চোঙের মতো। আচ্ছা, এরপরে কি বলছে? মুখ খোলা টিন ড্যাশ আকৃতির। মুখ খোলা টিন কার মতো? মুখ খোলা টিন হচ্ছে আমাদের আয়তঘন। কি এটা? এটা হচ্ছে আয়তঘন। দেখবে তেলের টিন বা গুড়ের টিন, এগুলো কিন্তু এরকম হয়। আচ্ছা, বোতলের আকৃতি অনেকটা কার মতো? বোতলের আকৃতি কিন্তু অনেকটা আমাদের চোঙের মতো। কার মতো? চোঙের মতো। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার বলছে ফাঁকা ঘরগুলো পূরণ করি। বলছে আয়তঘনকের প্রতিটি তল, আয়তঘনকের প্রতিটি তল কি হয় না? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। দেখো দুয়েরটা কি বলছে? আয়তঘনকের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে নত থাকে। কত ডিগ্রি না? 90 ডিগ্রি কোণে নত থাকে। তিনেরটা কি বলছে? ঘনকের প্রতিটি তল, ঘনকের প্রতিটি তল কি হয়? সমতল। কি হয়? সমতল বা বর্গক্ষেত্রকার। বর্গক্ষেত্রকার যে কোনো একটা, সমতলটাই লিখবে। তারপর চারেরটা ঘনকের দুটি উদাহরণ কি হবে? লুডোর ছক্কা, লুডোর ছক্কা, আর একটা হবে রুবিস কিউব। কিউব, রুবিস কিউব। রুবিস কিউব মানে যেটাকে সেই ঘুরিয়ে ঘুরিয়ে রঙগুলোকে মেলাতে হয়, সেটাকে বলা হয়। আচ্ছা, পাঁচেরটা গোলকের ড্যাশ তল থাকে। গোলকের একটি, কটা? একটি। এইমাত্র দেখলাম একটি কি থাকে না? বক্রতল থাকে। বক্রতল থাকে, একটি বক্রতল থাকে। দেখো ছয়েরটা কি বলছে? ছয়েরটা বলেছে প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ কি হবে? একটা তো সমতল হবেই, সমতল বা কি হবে? আরেকটা আমাদের আয়তক্ষেত্রকার। আয়তক্ষেত্রকার। সাতেরটা দেখো পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে। কি হবে? ত্রিভুজাকার হবে। ত্রিভুজাকার সমতল হবে, সমতল হবে। দেখো আটেরটা গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু। গ্লাস একটি কি হবে? কি টাইপের হবে না? এটা একটা চোঙ। চোঙ ঘনবস্তু তো নয়, তাহলে চোঙ হবে না, এটা হবে ফাঁপা ঘনবস্তু। ফাঁপা ঘনবস্তু বা ফাঁকা ঘনবস্তু। আর এর আকৃতি কীরকম? যদি না হয় চোঙের মতো, চোঙাকৃতি ঘনবস্তু, এটাও হবে। দেখো এবার আমরা নয়েরটা দেখবো। দেখো মার্বেল বলতে আমরা যে সেই ছোটোবেলা খেলতাম না, গুলি খেলতাম, ওই গুলির কথা বলা হয়েছে। তাহলে মার্বেল কি? গোলক। দেখো এবার আমরা দশেরটা দেখবো। দশেরটা কি বলছে? দশেরটা বলছে গোলকের ড্যাশ মাত্রা আছে, 3টি মাত্রা আছে। দেখো ঘনবস্তু মানেই হচ্ছে 3টি মাত্রা। কটি মাত্রা? 3টি মাত্রা। দেখো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপরে চেষ্টা করে লিখি বলে কি বলেছে? বলছে ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দিই। দেখো এর আগেও আমরা লিখেছিলাম, তবু লিখে দিই।
না যে সকল বস্তু কিছুটা জায়গা জুড়ে থাকে, অর্থাৎ যাদের আয়তন থাকে, এই আয়তন কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, আয়তন থাকে, তাদের ঘনবস্তু বলে। অন্যভাবে সংজ্ঞা দিলে, না যে সমস্ত বস্তুর, যে সকল বস্তুর মাত্রা 3 তাদের ঘনবস্তু বলে। উদাহরণ কি হবে? দেখো উদাহরণ যদি আমরা বলি তাহলে উদাহরণ হবে ঘনক, আয়তঘনক, চোঙ, শঙ্কু, গোলক, অর্ধগোলক, প্রিজম, পিরামিড ইত্যাদি। দেখো এরপরে দুয়েরটা বলছে আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি। দেখো লুডোর ছক্কা, ইট, আচ্ছা পাইপ, টোপর, আচ্ছা খেলার বল, বাটি ইত্যাদি ইত্যাদি। তুমি তেলের টিন লিখতে পারো, জলের বোতল লিখতে পারো, গ্যাসের সিলিন্ডার লিখতে পারো, তোমার দেখা যেটা মনে হবে তুমি লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের আজকের এই ভিডিও কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5 সংক্রান্ত যদি অন্যান্য সাবজেক্টের MCQর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।